হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এমএলটি মাস্টার ক্লাস। আশা করছি তোমরা আগের মাইক্রোলজির ভিডিওটা সবাই দেখেছো। আজকে নিয়ে চলে এসেছি অন্য একটা টপিক অ্যাবাউট ব্যাকটেরিওলজি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো ব্যাকটেরিওলজি কি না, ব্যাকটেরিওলজি হলো মাইক্রোলজির একটা ব্রাঞ্চ, যেখানে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে ডিসকাস করব। ব্যাকটেরিয়া হিউম্যান বডিতে কী কী ডিজিজ করে সেগুলো একটু জানবো, এবং সেই ডিজিজগুলো থেকে ল্যাবরেটরি ডায়াগনোসিসের মাধ্যমে ব্যাকটেরিয়াকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব সেই জিনিসগুলোকেও আমরা জানবো। এবার ব্যাকটেরিওলজি শুরু করার আগে আমাদেরকে প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক এই জিনিসগুলো একটু জেনে নেওয়া দরকার। সরি না, প্রোক্যারিওটিক কি না, প্রোক্যারিওটিক হচ্ছে ইউনিসেলুলার যে সমস্ত অর্গানিজমগুলো আছে সেগুলো প্রায় প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে, আর মাল্টিসেলুলার যেগুলো আছে সেগুলো ইউক্যারিওটিকের মধ্যে পড়ছে। ব্যাকটেরিয়া কি, ব্যাকটেরিয়া হচ্ছে প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে, কারণ এগুলো হচ্ছে ইউনিসেলুলার। আর অ্যালগিদের মধ্যে ব্লু গ্রিন অ্যালগি যেটা আছে সেটা প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে। আর তাহলে ইউক্যারিওটিকের মধ্যে কারা পড়ছে না, ফাঙ্গি, অ্যালগি, এক্সেপ্ট ব্লু গ্রিন অ্যালগি, যেটা কিন্তু আবার প্রোক্যারিওটিকের মধ্যে পড়ছে। এছাড়া প্রোটোজোয়া, স্লাইম, মোল্ডস যা যা এই গ্রুপের মধ্যে আছে সেগুলো সব ইউক্যারিওটিকের মধ্যে পড়ছে। এবার তাহলে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মধ্যে ডিফারেন্সটা কী আর তাদের ক্যারেক্টারিস্টিক্সগুলো কী সেগুলো আমরা একটু দেখে নেব। আমি নেক্সট স্লাইডে বক্স করে দিয়ে রেখেছি। না, প্রোক্যারিওটিকের মধ্যে কোনো নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস এগুলো থাকবে না, এগুলো অ্যাবসেন্ট থাকে প্রোক্যারিওটিকে। আবার ইউক্যারিওটিকের মধ্যে এগুলো তো প্রেজেন্ট থাকে। আর প্রোক্যারিওটিকের মধ্যে সিঙ্গেল সার্কুলার যে ডিএনএটা থাকে, আর ইউক্যারিওটিকের মধ্যে যে ডিএনএটা থাকে সেগুলো নিউক্লিয়াসের মধ্যে সিঙ্গেল ডিএনএ হোক বা আরএনএ হোক সেগুলো ইউক্যারিওটিকের মধ্যে থাকে, জেনেটিক ম্যাটেরিয়াল যেটা। আর প্রোক্যারিওটিকটা কি, প্রোক্যারিওটিক তার সেল ডিভিশনটা বাইনারি ফিশনের মাধ্যমে করে। আর ইউক্যারিওটিক কি, ইউক্যারিওটিক সেল ডিভিশন মাইটোসিস মাধ্যমে করে। প্রোক্যারিওটিকের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া, গলগি অপারেটাস, লাইসোজাইম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো কিছুই থাকবে না প্রোক্যারিওটিকের সাইটোপ্লাজমে। আর ইউক্যারিওটিকের সাইটোপ্লাজমে এগুলো সব প্রেজেন্ট থাকে। প্রোক্যারিওটিকের সেল ওয়ালে স্টেরল এগুলো অ্যাবসেন্ট থাকে, আর ইউক্যারিওটিকের সেল ওয়ালে স্টেরল বা কেমিক্যাল কম্পোজিশন যেটা বলছি এটা থাকে। তাহলে প্রোক্যারিওটিকের কী থাকে না, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে তখন মুরামিক অ্যাসিড থাকে, আর ইউক্যারিওটিকের ক্ষেত্রে যেটা থাকে না। তোমরা এই বক্সে যে ছবি দিয়ে রেখেছি আমি, ডিফারেন্সটাও দিয়ে রেখেছি, এটা তোমরা দেখে নিতে পারবে। চলো আগের স্লাইডে ফিরে আসি। এবার ব্যাকটেরিয়ার সাইজ আমরা মেজার কিসে করব বা এক্সপ্রেস কিসে করব, মাইক্রোমিটারে বা মাইক্রনে। আর ভাইরাসের সাইজ যেহেতু ব্যাকটেরিয়ার থেকে অনেকটাই ছোটো, সে কারণে আমরা ভাইরাসটাকে ন্যানোমিটারে এক্সপ্রেস করব। এবার মেডিকেলি ইম্পর্টেন্স যে মোস্ট ব্যাকটেরিয়াগুলো আছে তার জেনারেলি সাইজ 0.2 থেকে 1.5 মাইক্রনের মধ্যেই হয়। এবার ব্যাকটেরিয়ার সাইজ যেহেতু অনেকটাই ছোট, নর্মালি কী হয় না, নর্মালি আমাদের হিউম্যান যে আই আছে তার রেজলিউশনস পাওয়ার আছে খালি চোখে আমরা কত 200 মাইক্রন পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে পারবো। এবার ব্যাকটেরিয়ার সাইজ কত 0.2 থেকে 1.5 মাইক্রন, তাহলে 200 মাইক্রনের থেকে এটা কতটাই ছোটো, যে কারণে আমরা খালি চোখেটাকে কোনো মতেই দেখতে পারবো না। সে কারণে ব্যাকটেরিয়াকে অবজার্ভ করতে গেলে বা ভিজুয়ালাইজ করতে গেলে আমাদেরকে মাইক্রোস্কোপির হেল্প নিতে হবে। তো চলো মাইক্রোস্কোপির দেখা যাক। এবার মাইক্রোস্কোপে দেখতে গেলে মাইক্রোস্কোপকে আমাদের নর্মালি আমরা 5 টাইপস অফ মাইক্রোস্কোপ আমরা সিলেবাসে পড়বো। এবার এই প্রত্যেকটা মাইক্রোস্কোপ বিভিন্ন ক্ষেত্রে ডিফারেন্ট এদের ফাংশন আছে বা ডিফারেন্ট কাজে আমরা ইউজ করি। এবার এগুলো নিয়ে একটা বড় ভিডিও দরকার, কারণ এগুলো নিয়ে পুরোপুরি জিনিসগুলোকে ক্লিয়ার করতে গেলে। তো ওটা নিয়ে আমি পরে নেক্সট ভিডিওতে আলোচনা করব বা পরে কোনো একটা ভিডিও বানিয়ে দেবো। আপাতত আমরা ল্যাবরেটরিতে ব্যাকটেরিয়াকে ভিজুয়ালাইজ করার জন্য নর্মালি লাইট মাইক্রোস্কোপিটা ইউজ করি। আর বাকি পুরো মাইক্রোস্কোপি নিয়ে যদি এখন ভিডিও বানাতে অনেক বড় ক্লাস হয়ে যাবে, তো এটা আমি পরে একদিন ডিসকাস করব। তো এরপরে আমরা ডিরেক্ট চলে আসবো একদম ব্যাকটেরিয়াল স্টেনিং টেকনিকের কাছে। না, ব্যাকটেরিয়াকে স্টেন আমরা কেন করব না, আমরা যদি ডিরেক্ট মাইক্রোস্কোপে ব্যাকটেরিয়াকে নর্মালি স্মেয়ার বানিয়ে যদি দেখি, তাহলে ব্যাকটেরিয়াকে আমরা দেখতে পাবো না বা ভিজুয়ালাইজ করতে পারবো না। কেন না, কারণ কন্ট্রাস্টের অভাবে আমরা ব্যাকটেরিয়াকে ভিজুয়ালাইজ করতে পারবো না। এবার স্টেনিংটা আমরা কেন করছি, এই কন্ট্রাস্ট আনার জন্য। এই কন্ট্রাস্টের জন্যই আমরা ব্যাকটেরিয়াকে ভিজুয়ালাইজ করতে পারবো মাইক্রোস্কোপের আন্ডারে। কারণ কন্ট্রাস্ট না হলে ব্যাকটেরিয়াল যে স্ট্রাকচারাল ডিটেলস সেটাকে আমরা দেখতে পাবো না। এবার ব্যাকটেরিয়া স্টেনিংয়ের আগে আমাদেরকে দুটো জিনিস জানতে হবে।
বা করতে হবে, ব্যাকটেরিয়াকে অবশ্যই ফিক্স করতে হবে। যদি আমরা ব্যাকটেরিয়াকে স্লাইডের সাথে বা ব্যাকটেরিয়াকে আমরা ফিক্স না করি, যেমন সাপোজ ধরো আমরা কোনো একটা স্যাম্পেল পেলাম, সেটা ডিরেক্ট স্যাম্পেল হোক বা ব্যাকটেরিয়াল কলোনি থেকে কলোনি তুলে আমরা একটা স্লাইডে স্মিয়ার বানাচ্ছি, যাই হোক, সেটাকে অবশ্যই আমরা স্লাইডে স্মিয়ার বানানোর পরে সেটাকে ফিক্স করতে হবে, নাহলে আমরা যখন স্টেনিং করব সেটা কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে। এবার ব্যাকটেরিয়াকে স্লাইডে যখন আমরা ফিক্স করবো, দুটো রকম পদ্ধতিতে আমরা ফিক্স করতে পারি, একটা হিট ফিক্সেশন আর একটা হচ্ছে কেমিক্যাল ফিক্সেশন। কেমিক্যাল ফিক্সেশনটা মাইক্রোবায়োলজি ল্যাবে বেসিক্যালি ইউজ করা হয় না, কিছু কিছু মাঝে মাঝে ইউজ করা হয়। ওটা হেমাটোলজিতে বা সাইটোপ্যাথোলজিতে আমরা অ্যালকোহলে যখন আমরা ব্লাড সেল মেয়ারটাকে ডিপ করে রাখি, তখন আমরা বেসিক্যালি ওটা ইউজ করি। আমরা মাইক্রোবায়োলজিতে হিট ফিক্সেশনটাই বেসিক্যালি ইউজ করি। এবার হিট ফিক্সেশনটা কেন করি না, জিনিসটা কি না, সাপোজ ধরো আমরা স্মিয়ারটা ডিরেক্ট স্যাম্পেল থেকে হোক বা ব্যাকটেরিয়াল কলোনি থেকে আমরা স্মিয়ার যখন স্লাইডের উপর বানাচ্ছি, তখন ওটাকে আমরা কি করছি না, ফ্লেমের উপরে ওটাকে ইন্টারমিডিয়েট হিট করছি। এতে কি হয়, যে ব্যাকটেরিয়াল যে ডিএনএটা আছে সেটা স্লাইডের মধ্যে অ্যাটাচ হয়ে যায়, কারণ ব্যাকটেরিয়াল যে ডিএনএ আছে সেটা কোয়াগুলেট হয়ে যায় এবং ব্যাকটেরিয়াল স্মিয়ারটা স্লাইডের উপর অ্যাটায়ার হয়ে যায়, যে কারণে আমরা যখন পরবর্তী স্টেপে স্টেনিং করব, তখন ব্যাকটেরিয়াল স্মিয়ারটা স্লাইড থেকে ওয়াশ আউট হয়ে যাবে না। এর জন্য আমরা হিট ফিক্সটাকে করছি। এবার চলে আসছি আমরা স্টেনিং টেকনিকের উপরে। স্টেনিং আমরা 4 প্রকারের আমরা পড়ব। 1 হচ্ছে সিম্পল স্টেনিং, 2 হচ্ছে নেগেটিভ স্টেনিং, 3 হচ্ছে ইমপ্রেগনেশন মেথড, আর 4 হচ্ছে ডিফারেন্সিয়াল স্টেন। সিম্পল স্টেনটা কি না, সিম্পল স্টেন হচ্ছে যে আমরা যে কোনো সিঙ্গেল ডাই আমরা এখানে সিম্পল স্টেন মানে তোমরা বুঝতে পারছো না, এখানে আমরা যে কোনো রকমের সিঙ্গেল ডাই একটা ইউজ করব, সেটা মিথিলিন ব্লু হোক বা বেসিক কোনো ডাই হোক, যেমন বেসিক ফুসিন। এটা কি হয়, সিম্পল স্টেনটা অল ওভার স্মিয়ারটাকে একটাই কালার দেবে, সেজন্য এটাকে আমরা সিম্পল স্টেন বলছি। এবার নেগেটিভ স্টেনটা কি না, নেগেটিভ স্টেনটা হলো এক্ষেত্রে এই নেগেটিভ স্টেনটা আমরা বেসিক্যালি ব্যাকটেরিয়াল ক্যাপসুল ডিটেকশনের ক্ষেত্রে করি। নেগেটিভ স্টেনে কী হয় না, নেগেটিভ স্টেনে ব্যাকগ্রাউন্ডটা অল ওভার স্টেন হয়ে যায় এবং ব্যাকটেরিয়াটা স্টেন হয় না। তো সেক্ষেত্রে কী হয় না, ব্যাকগ্রাউন্ডটা অল ওভার যখন ব্ল্যাক স্টেন হয়ে যায়, ব্যাকটেরিয়াল ক্যাপসুলটা এতে ইজিলি ভিজুয়ালাইজ করা যায়। এবার এই যে এর জন্য আমরা কী ইউজ করি না, এর জন্য আমরা ইন্ডিয়া ইঙ্ক বা নাইগ্রোসিন এই জিনিসগুলো আমরা ইউজ করি নেগেটিভ স্টেনের ক্ষেত্রে। এটা বেসিক্যালি আমি আগেই বললাম যে ব্যাকটেরিয়াল ক্যাপসুল বা ইস্টের ক্যাপসুল ডিটেকশনের ক্ষেত্রে এই নেগেটিভ স্টেনটাকে ইউজ করা হয়, কারণ সিম্পল স্টেন এই ব্যাকটেরিয়াল ক্যাপসুল বা ব্যাকটেরিয়াল ইস্ট এগুলো সিম্পল স্টেন এগুলো আপটেক করে না। এরপরে চলে আসি আমরা ইমপ্রেগনেশন মেথড। না, ইমপ্রেগনেশন মেথডটা কি না, ইমপ্রেগনেশন মেথড ব্যাকটেরিয়াল যে সেল বা সেল স্ট্রাকচার যেগুলো খুব থিন, যেটাকে আমরা লাইট মাইক্রোস্কোপে ন্যাচারালি দেখতে প্রবলেম হয়, সেই জিনিসগুলোকে আমরা দেখার জন্য আমরা ইমপ্রেগনেশন মেথডটা ইউজ করি। ইমপ্রেগনেশন মেথডটা কী হয় না, সিলভার সল্ট বা কোনো কিছু দিয়ে ওই যে থিন অ্যাপেন্ডেজেসগুলো আছে ওগুলোকে আমরা থিক করছি, যাতে আমরা ওগুলোকে ইজিলি ভিজুয়ালাইজ করতে পারি। এই থিক করার জন্য আমরা কী ইউজ করছি না, সিলভার সল্ট ইউজ করছি। এবার এটা কার জন্য ইউজ করা হয়, ব্যাকটেরিয়াল ফ্লাজেলাস, পাইরোকেট এগুলো এতটাই থিন হয় যে লাইট মাইক্রোস্কোপে এগুলোকে ভিজুয়ালাইজ করা মুশকিল হয়ে যায়, যে কারণে আমরা তখন এই ইমপ্রেগনেশন মেথডের হেল্প নিই। এরপরে আমরা কী পড়বো না, ডিফারেন্সিয়াল স্টেন। নাম শুনে বুঝতে পারছো ডিফারেন্স স্টেন এটাকে কেন বলছি না। ডিফারেন্সিয়াল স্টেনের মধ্যে আমরা কী করি না, এখানে সেলের একটা স্মিয়ারের মধ্যে এটা ডিফারেন্সিয়াল স্টেন করবে, কারণ একটা ব্যাকটেরিয়াকে একটা কালার দেবে আর একটা ব্যাকটেরিয়াকে আলাদা কালার দেবে, পার্সেলকে আলাদা কালার দেবে, সেই জন্য এটাকে নাম আমরা দিয়েছি ডিফারেন্সিয়াল স্টেন। ডিফারেন্সিয়াল স্টেনের মধ্যে কী কী পড়েছে না, কমনলি আমরা কী কী স্টেন 3টা পড়বো, যেটা ল্যাবরেটরিতে বেসিক্যালি ইউজ করা হয়। 1 হচ্ছে গ্রাম স্টেন, 2 হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেন, 3 হচ্ছে অ্যালবার্ট স্টেন। এই দেখো আমি নেক্সট স্লাইডে সিম্পল স্টেনের একটা ছবি দিয়ে রেখেছি। দেখো অল ওভার স্টেন স্লাইড ব্যাকটেরিয়াটাকে অল ওভার স্লাইডটাকে একটাই স্টেন দিয়েছে, একটাই কালার দিয়েছে, এটা হচ্ছে সিম্পল স্টেন। 2 নম্বর হচ্ছে এটা নেগেটিভ স্টেন। এই যে দেখো আমি বললাম না, ব্যাকগ্রাউন্ডটাকে একটা ব্ল্যাক কালার দিয়ে দেবে এবং এই যে দেখো হলো সারাউন্ডিং যে হোয়াইট যে পোর্শনটা, এটা কিন্তু ব্যাকটেরিয়াল ক্যাপসুল, এটা হচ্ছে কি না নেগেটিভ স্টেন। তারপরে দেখো আরেকটা নেগেটিভ স্টেনের ছবি দিয়ে রেখেছি, এটা আরও ক্লিয়ারলি বড় করে দেওয়া আছে। যেমন দেখো এই যে হোয়াইট হলো পোর্শনটা, এটা কিন্তু ব্যাকটেরিয়াল ক্যাপসুল। তাহলে কি এরপরে আমরা এটা দিয়েছি আমি ডিফারেন্সিয়াল স্টেন। না, ডিফারেন্সিয়াল স্টেন এই যে দেখো এখানে গ্রাম পজিটিভ কক্কাই যেটা ভায়োলেট কালার নিয়েছে এবং তার সাইডে গ্রাম নেগেটিভ ব্যাসিলাই যেটা রেড কালার নিয়েছে, এটা কি ডিফারেন্সিয়াল স্টেন। তো 4টে আমি স্লাইডে ছবি দিয়ে রেখেছি, যেটা তোমরা আরও ইজিলি কোরিলেট করতে পারবে। এরপরে চলো আমরা গ্রাম স্টেনিংয়ের ক্ষেত্রে আসি। না, গ্রাম স্টেন কে ডিসকভার করেছিল? গ্রাম স্টেন 1884-এ ক্রিশ্চিয়ান গ্রাম ডিসকভার করেছিল, তার নাম অনুসারে নাম নেওয়া হয়েছিল এটা গ্রাম স্টেন।
এবার গ্রাম স্টেনের মেথডটা কি, ফার্স্ট আমরা ব্যাকটেরিয়াল স্মিয়ারকে হিট অ্যান্ড ফিক্স করে নেব। তারপর আমরা যে প্রাইমারি স্টেন আমাদের যেটা ক্রিস্টাল ভায়োলেট যেটা আমাদের প্রাইমারি স্টেন, সেটাকে আমরা দিয়ে 1 মিনিট স্টেনটাকে রাখবো। এবার স্টেনটাকে পুরো করে দেওয়ার পরে ওয়াটার ওয়াশ করবো স্লাইডটাকে। এরপর ওর উপরে আমরা কে দেবো না গ্রাম সায়োডিন দেবো। গ্রাম সায়োডিন দিয়ে আমরা স্লাইডটাকে 1 মিনিট রাখবো। গ্রাম সায়োডিনটা এখানে মডার্ন হিসেবে কাজ করছে। আমি সব জিনিসগুলো আস্তে আস্তে বলবো যখন আমি এর প্রিন্সিপালে যাবো। আপাতত আমি এখন শুধু তোমাদেরকে স্টেপগুলো বলছি। এরপর আমরা গ্রাম সায়োডিন দিয়েও 1 মিনিট রাখবো। তারপর 1 মিনিট রাখার পর স্লাইডটাকে ওয়াশ আউট করবো। ওয়াশ আউট করার পর আমরা ডিকালারাইজিং ইউজ করবো। ডিকালারাইজিং এজেন্টটা কি না, ডিকালারাইজিং এজেন্ট এখানে আমরা ইউজ করবো অ্যাসিটোনকে আমরা ডিকালারাইজিং এজেন্ট হিসেবে ইউজ করবো। ডিকালারাইজিং এজেন্টটা আমরা দিয়ে 30 থেকে 30 সেকেন্ড আমরা রাখবো। এই অ্যাসিটোন দিয়ে ডিকালারাইজ করার পর আমরা স্মিয়ারটাকে ওয়াশ করবো। দেন আমরা কাউন্টার স্টেন ইউজ করবো স্যাফরানিন। এই স্যাফরানিন দিয়ে আমরা 30 সেকেন্ড বা 1 মিনিট রাখবো। রাখার পরে এটাকে আমরা সেম স্মিয়ারটাকে আমরা ওয়াশ করে রানিং ট্যাপ ওয়াটারে, তারপর আমরা অয়েল ইমার্শন ফিল্ডে মাইক্রোস্কোপিতে অবজার্ভ করব। এবার আমি তো স্টেপগুলো পর বললাম, এবার তোমাদেরকে এর প্রিন্সিপালটা বলি, গ্রাম স্টেনের প্রিন্সিপাল। এটাই মনে রাখার বুঝে নেওয়ার জিনিস যে গ্রাম স্টেনের প্রিন্সিপালটা কী না। গ্রাম স্টেনের প্রিন্সিপাল কি, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে অ্যাসিডিক, মোর অ্যাসিডিক দেন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এক্ষেত্রে কী হয়, যখন আমরা প্রাইমারি স্টেনে ক্রিস্টাল ভায়োলেটটা ইউজ করছি, যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা মোর অ্যাসিডিক, তখন ও ক্রিস্টাল ভায়োলেটটাকে বেশি করে অ্যাট্রাক্ট করে নেয় নিজের সেল ওয়ালে। সে তুলনায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া একটু কম অ্যাট্রাক্ট করে। 2, আমরা যখন মডার্ন হিসেবে সেকেন্ড স্টেপে গ্রাম আয়োডিন ইউজ করছি, তখন ও কী করছে, ওর ক্ষেত্রে মডার্ন হিসেবে কাজ করতে পারে। মডার্ন জিনিসটা কি, মডার্ন হলো একটা ডাই, যেখানে যে ডাইটা ব্যাকটেরিয়াল সেল ওয়াল আর ডায়ের মধ্যে একটা ব্রিজ স্থাপন করে, সেটা হচ্ছে মডার্ন। যেই আমরা মডার্নটা সেকেন্ড স্টেপে দিচ্ছি, যেহেতু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা হচ্ছে মোর অ্যাসিডিক, তখন সেই ওই মডার্ন কী করে আরও অ্যাসিডিক ক্যারেক্টারিস্টিক দিয়ে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়ালার থেকে সঙ্গে ওই ডাইটাকে আরও ভালো করে অ্যাটাচ করে দেয়। এছাড়াও গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল কি লেস পারমিয়েবল গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার থেকে। তাহলে সে কী করে, ওই যে গ্রাম আমরা ফার্স্ট স্টেপে যে ক্রিস্টাল ভায়োলেটটাকে দিলাম এবং গ্রাম সায়োডিন তারপরে দিলাম, তাহলে কি ওটা তার সেল ওয়ালে গিয়ে ট্র্যাপ হয়ে গেল। এরপরে যখন আমরা ওখানে অ্যাসিডন দিয়ে আমরা ওটাকে ওয়াশ করছি, সে কিন্তু ইজিলি ওয়াশ আউট হয়ে যাচ্ছে না। সে তুলনায় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল কিন্তু পারমিয়েবল। আমরা যখন থার্ড স্টেপে আমরা ডিকালারাইজিং এজেন্ট হিসেবে অ্যাসিডন ইউজ করছি, তখন সে কিন্তু ইজিলি ওয়াশ আউট হয়ে যাচ্ছে। যে কারণে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াটা ক্রিস্টাল ভায়োলেটের কালার নিয়ে থেকে যাচ্ছে ওয়াশ আউট হওয়ার পরেও, মানে অ্যাসিডন দিয়ে ওয়াশ করার পরেও। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সে কিন্তু ডিকালারাইজিং করার পর সে কিন্তু ক্রিস্টাল ভায়োলেটের কালারটাকে আর ধরে রাখতে পারছে না। এর একটাই কারণ, না গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল হচ্ছে লেস অ্যাসিডিক এবং পারমিয়েবল। যে কারণে আমরা যখন ডিকালারাইজিং এজেন্ট অ্যাসিডন দিয়ে সেটাকে আমরা ওয়াশ করছি বা ডিকালারাইজিং করছি, সে তখন কিন্তু সে ওয়াশ আউট হয়ে যাচ্ছে। যে কারণে সে নেক্সট স্টেপে স্যাফরানের কালারটাকে নিয়ে নিচ্ছে এবং সে রেড কালার হিসেবে দিচ্ছে। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেহেতু ক্রিস্টাল ভায়োলেটের কালারটাকে অ্যাটাচ করে রাখছে তার সেল ওয়াল থেকে সঙ্গে, সে কারণে সে ব্লু কালার নিচ্ছে। এই কারণে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ভায়োলেট কালার নেয়, মানে ক্রিস্টাল ভায়োলেটের যে কালার সেটা নেয়, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্যাফরানের কালারটাকে আপটেক করে নিয়ে নেয় পিঙ্ক বা ব্লু কালার। হ্যাঁ, পিঙ্ক বা রেড কালার, ব্লু কালার নয়, পিঙ্ক বা রেড কালার। তো গ্রাম স্টেনিংয়ের থ্রু দিয়ে আমরা গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ এই দুটো ব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট করতে পারছি। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কী কালার নিচ্ছে না ভায়োলেট কালার, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কী কালার নিচ্ছে, রেড কালার নিচ্ছে। ক্লিয়ার? এটা হচ্ছে গ্রাম স্টেনের প্রিন্সিপাল। ওকে, এরপরে আমরা তবে মাঝে মধ্যে এই জিনিসটা একটু জেনে রাখবে না, গ্রাম পজিটিভ কোনো কোশ্চেন আসে যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া তাহলে কখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্যারেক্টারিস্টিক দেখাতে পারে। কোনো ক্ষেত্রে সাপোজ ধরো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার সেল ওয়াল ড্যামেজ হয়ে গেল, তাহলে কি হবে না, তাহলে ওই যে বললাম যে ক্রিস্টাল ভায়োলেট আর গ্রাম সোয়েটিং তার সেল ওয়ালে ট্র্যাপ হতে পারবে না, তখন সেই সেলকে পারমিয়েবল যেহেতু সেল ওয়াল কি তখন যেহেতু ড্যামেজ হয়ে গেছে সেল ওয়াল তখন পারমিয়েবল হয়ে গেলো, তখন সেই করবে সেই যখন আমরা ডিকালারাইজ করবো সেই ইজিলি ওয়াশ আউট হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কী হয়, তখন না গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও তখন গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কালার নিয়ে নেয়, কিন্তু তখন আমরা তার শেপ দেখে ডায়াগনোসিস করতে পারবো যে না এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যদি আমরা বেশি করে ডিকালারাইজিং এজেন্ট দিয়ে সেটাকে আমরা বারবার বেশিক্ষণ ধরে ডিকালারাইজ করতে থাকি, তখনও কিন্তু অনেক সময় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কালার নিতে পারে। এটা গেল গ্রাম স্টেনের ক্ষেত্রে। এরপরে আমরা চলে আসবো কি অ্যাসিড ফার্স্ট স্টেন। এই যে অ্যাসিড ফার্স্ট স্টেনটাকে ডিসকভার কে করেছিল? না, অ্যাসিড ফার্স্ট স্টেনটাকে ডিসকভার করেছিল আলরিচ, যেটা আমি পল এলরিচ আগের ভিডিওতে বলেছিলাম। অ্যাসিড ফার্স্ট স্টেনটাকে ডিসকভার করেছিল পল এলরিচ এবং মডিফাই কে করেছিল জিন এল নেলসন, যে কারণে তার নাম অনুসারে আমরা স্টেনটাকে আমরা অ্যাসিড ফার্স্ট স্টেন বা জিল নেলসন স্টেন নামেও আমরা বলে থাকি। এবার অ্যাসিড ফার্স্ট স্টেনটা আমরা মাইক্রোব্যাকটেরিয়াল ডিজিজের ক্ষেত্রে জন্যই করি, সেটা লেপ্রাবেসিলাই হোক বা টিউবারকুলোব্যাসিলাস, দুজনের ক্ষেত্রে প্রসিডিউরটা সম্পূর্ণ একই, শুধু ডিকালারাইজিং এজেন্টের যে ইউজটা আছে তার জন্য এটা ডিফারেন্ট। তো চলো মেথডটা বলি প্রথমে, তারপরে আমি প্রিন্সিপালটা নিয়ে বলবো। ফার্স্ট কী করব, আমরা ব্যাকটেরিয়াল স্মিয়ার বানানোর পরে স্মিয়ারের উপর কার্বনফক্সিন পোর করব। কার্বনফক্সিন দেওয়ার পরে আমরা আন্ডার বিনিথ দ্য সাইলের স্লাইডে কী করব, সেটাকে স্টিম করব। কতক্ষণ স্টিম করব, বা সরি স্টিম করব বলছি, হিট করব। কতক্ষণ হিট করব, যতক্ষণ না পর্যন্ত ওই স্লাইড থেকে ভেপার হয়ে স্টিম আসে, ততক্ষণ পর্যন্ত আমরা ওটাকে জেন্টলি হিট করব। এবার যখনই ওটা স্টিম এসে যাবে তখন আমরা হিট করা বন্ধ করে দিয়ে 5 থেকে 10 মিনিট কার্বনফক্সিন দিয়ে ওটা ওই জায়গাটা থেকে আমরা রেখে দেবো। 5 থেকে 10 মিনিট রাখবো। এবার এক্ষেত্রে আমাদেরকে একটু এ রাখতে হবে কি, যাতে বেশিক্ষণ রাখবো না, 5 থেকে 10 মিনিটের উপর এটাকে নজর রাখতে হবে, কারণ বেশিক্ষণ রাখলে ওটা ড্রাই হয়ে যাবে। তো তখন আমাদেরকে আবার কার্বনফক্সিন ঢেলে আবার জিনিসটাকে হিট করতে হবে। তো যাতে স্লাইডটা অতিরিক্ত ড্রাই না হয়ে যায় সেদিকে আমাদের একটু নজর রাখতে হবে। তো কার্বনফক্সিন দিয়ে আমরা ওটাকে জেন্টালি হিট করবো যতক্ষণ না পর্যন্ত ওখান থেকে স্টিম বেরিয়ে আসে, এবং সেটাকে 5 থেকে 10 মিনিট আমরা রেখে দেবো। এবার এই যে আমরা হিটটা কেন দিচ্ছি না, হিটটা দিলে গ্রাম পজিটিভ এই যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা লেপ্রাদের সেল ওয়ালটা খুবই ঠিক হয়। এটা কি, আমরা যদি শুধু কার্বনফক্সিন এটাতে ঢেলে দিই তাহলে সেই কার্বনফক্সিনের সেল ওয়ালকে ভেদ করতে পারবে না, যে কারণে আমরা বা পেনিট্রেট করতে পারবে না, যে কারণে আমরা হিট দিয়ে জেন্টালি হিট দিয়ে আমরা কার্বনফক্সিনটাকে ওর সেল ওয়ালে পেনিট্রেট করাচ্ছি। এরপরে আমরা কি করব, 5 থেকে 10 মিনিট রাখার পরে ওটাকে আমরা ওয়াশ করব ট্যাপ ওয়াটারে। ওয়াশ করার পরে আমরা ডিকালারাইজার কি ইউজ করব, এক্ষেত্রে যেহেতু এদের সেল ওয়াল আমি বললাম খুবই ঠিক হয়, সেজন্য এদের সেল ওয়ালকে আমরা ইউজ করব ডিকালারাইজের জন্য 20% সালফিউরিক অ্যাসিড। এবার লেপ্রাবেসিলাইয়ের ক্ষেত্রে আমরা 5% সালফিউরিক অ্যাসিড ইউজ করব, কারণ মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের থেকে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রিড সেল ওয়াল হচ্ছে লেস অ্যাসিডিক, যে কারণে আমরা 5% ইউজ করব। আর মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ক্ষেত্রে 20% সালফিউরিক অ্যাসিড ইউজ করব। কেউ কেউ আবার ডিকালারাইজ এজেন্টের ক্ষেত্রে অনেক জায়গাতে অ্যাসিড অ্যালকোহলও ইউজ করা হয়, তারা তখন কী করে না 3 ml HCl আর 97 ml ইথানল ইউজ করে অ্যাসিড অ্যালকোহলের জন্য। এরপরে আমরা কি করব, ডিকালারাইজ করার পর ডিকালারাইজ কতক্ষণ করব না, ডিকালারাইজ ততক্ষণ করব, রিপিটেড করব না, কতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত ওই স্লাইড থেকে পিঙ্ক কালার বা রেড কালার আসতেই থাকবে, ততক্ষণ পর্যন্ত আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে ওটাকে ভালোভাবে ডিকালারাইজ করব। এবার ডিকালারাইজ করার পর আমরা কি করব না 2% মিথিলিন ব্লু দিয়ে ওটাকে কাউন্টার স্টেন করব, 1 থেকে 2 মিনিট রেখে দেবো। এক্ষেত্রে তোমরা ম্যালাকাইট গ্রিনও ইউজ করতে পারো। তারপরে আমরা ওটাকে কি করব, রানিং ট্যাপ ওয়াটারে ওয়াশ করব, দিয়ে এয়ার ড্রাই করে মাইক্রোস্কোপের জন্য নিয়ে যাব। এইবার না স্টেন করার পরে মাইক্রোস্কোপে আমরা কি দেখতে পারবো না, অ্যাসিড ফার্স্ট যে ব্যাসিলাই সেটা কি কালার নেবে না রেড কালার নেবে, যেহেতু কার্বনফক্সিনের কালার রেড, তো সেটা রেড কালার আপটেক করবে। আর ব্যাকগ্রাউন্ডে কি মিথিলিন ব্লু কালার নেবে, ব্যাকগ্রাউন্ডটা ব্লু কালার দেবে, ব্যাকগ্রাউন্ডে পাস সেল বা ইপিথেলিয়াল সেল যাই থাকবে সেটা ব্লু কালার নেবে। এটা আমরা মাইক্রোস্কোপে স্টেন করার পর দেখতে পাবো। এবারে প্রিন্সিপালটা কি না, প্রিন্সিপাল হচ্ছে না অ্যাসিড ফার্স্ট নেক্সটটা কেন হয় না, হাই কন্টেন্ট অফ লিপিড ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল, এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়ার সেল ওয়ালে থাকে। হাই কন্টেন্ট অফ মাইক্রোলিক অ্যাসিড থাকার জন্য এদের সেল ওয়ালটা হচ্ছে কি হয়, মোর অ্যাসিডিক হয়, যে কারণে কার্বনফক্সিনকে ভালোভাবে আপটেক করে নেয়। বা যেহেতু এটা মোর অ্যাসিডিক মাইক্রোলিক অ্যাসিড আছে, এবং আমি তাকে আগেই বললাম এর সেল ওয়ালটা অনেক কমপ্লেক্স আর অনেক থিক হয়, যে কারণে আমাদেরকে হিটও দিতে হয়। আর এই মাইক্রোলিক অ্যাসিড থাকার জন্য এদের সেল ওয়াল মোর অ্যাসিডিক হয়। এটা মাঝে মধ্যে কোশ্চেন আছে যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেল ওয়ালে কী থাকে যেটার কারণে এর সেল ওয়ালটা অ্যাসিডিক হয়, তখন অ্যান্সারটা কী হবে না মাইক্রোলিক অ্যাসিড থাকে। এছাড়াও এর সেল ওয়ালের ইন্টিগ্রিটিও অনেকটা হার্ড হয়, তো যে কারণে সেল স্টেনটাকে বেশিভাবে ভালোভাবে আপটেক করতে থাকে। এই হলো এর প্রিন্সিপাল। এরপরে আমরা চলে আসি অ্যালবার্ট স্টেনের ক্ষেত্রে। অ্যালবার্ট স্টেনটা কি, অ্যালবার্ট স্টেনটা এটা আমরা অতটা কমনলি ইউজ করি না, এটা একমাত্র একটা ব্যাকটেরিয়ার জন্যই আমরা করি,
ব্যাকটেরিয়াটা হলো কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি। এটা কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি ডিটেক্ট করার জন্য স্পেসিফিক স্টেন। এই জিনিসটা ডিরেক্ট কোশ্চেন এটা থেকে অনেক সময় আসে, এই কোশ্চেনটা এই অ্যান্সারটা মনে রাখবে যে কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরির জন্য আমরা অ্যালবার্ট স্টেন ইউজ করি। এবার না এর মেথডটা কি না, আমরা কি করব না, ফার্স্ট স্মিয়ারটাকে ফিক্স করার পরে অ্যালবার্ট 1 যে সলিউশন স্টেনটা থাকবে সেটা দিয়ে আমরা স্মিয়ারটাকে কভার করে 5 মিনিট রেখে দেবো। তারপর আমরা কি করব না, ড্রেন অফ করে দেবো অ্যালবার্ট 1 সলিউশনটা, মানে স্টেনটাকে কোনো রকম কিন্তু ট্যাপ ওয়াটারে ওয়াশ করবো না। আবার ড্রেন অফ করে দেওয়ার পরে অ্যালবার্ট 1 সলিউশন মানে স্টেনটাকে, তারপরে আমরা কী করবো অ্যালবার্ট 2 যে সলিউশনটা আছে ওটা আমরা স্মিয়ারের উপর দিয়ে 2 মিনিট রেখে দেবো। দিয়ে সেম আবার শুধু স্টেনটাকে আমরা ড্রেন আউট করে দেবো, কিন্তু কোনো রকম ওয়াশ করবো না। তারপর আমরা ওই স্লাইডটাকে বা স্মিয়ারটাকে কী করবো না, ব্লট করে ড্রাই করে আমরা দিয়ে দেবো মাইক্রোস্কোপের জন্য। এটাই হচ্ছে অ্যালবার্ট স্টেনের প্রসিডিউর। এটা সম্পর্কে আর বেশি কিছু জানার দরকার নেই, তোমরা একটু জাস্ট প্রসিডিউরটা মনে রেখে দেবে যে অ্যালবার্ট 1 সলিউশন দিয়ে 5 মিনিট রাখবো, দিয়ে ওটাকে আমরা ওয়াশ আউট করে দেবো, কোনো রকম রানিং ট্যাপ ওটার ওয়াশ করবো না। দিয়ে অ্যালবার্ট 2 সলিউশন দিয়ে ওটাকে আমরা 2 মিনিট রেখে দেবো। দিয়ে সেম ওটাকে স্টেনটাকে ফেলে দিয়ে কোনো রকম রানিং ট্যাপ ওয়াটার ওয়াশ না করে ফিল্টার পেপারে ওটাকে ব্লটিং করে ড্রাই করে মাইক্রোস্কোপিতে পাঠিয়ে দেবো। এটা আমরা কার জন্য ইউজ করি না, কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরির জন্য। কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি স্টেনে কী হয় না, গ্রিন কালার ব্যাসিলাই নিয়ে আর ব্লুইশ মানে ব্ল্যাক মেটাক্রোমেটিক গ্র্যানুলসের সাইডে দেখা যায়, আর কর্নিব্যাকটেরিয়াম ডিপথিরি যে ব্যাকটেরিয়াটা সেটা গ্রিন কালার নেয়। এটা দেখতে কেমন হয় না, চাইনিজ লেটারের মতো দেখতে হয়, এরা চাইনিজ লেটারের মতো অ্যারেঞ্জমেন্ট নিয়ে থাকে। এটা হলো এদের মাইক্রোস্কোপিক এক্সামিনেশন।